বক্তব্য হচ্ছে যে বর্তমান সময়টাকে বলা হচ্ছে গোল্ডেন এজ অফ সায়েন্স, অ্যাট দ্য সেম টাইম এটা হচ্ছে এজ অফ অ্যাংজাইটি। সুপ্রাচীনকাল থেকে এত বৈজ্ঞানিক উন্নতি এর আগে হয়নি, গত শতাব্দী বা বর্তমান শতাব্দী, গত 100 বছরে যা হচ্ছে। কিন্তু অ্যাংজাইটির মাত্রাও বেড়ে গেছে বিপুলভাবে। কাজে অ্যাংজাইটি যদি থাকে তাহলে তো সাইকিয়াট্রির ক্ষেত্রেও একদম প্রস্তুত। হ্যানিম্যান তো বলছেন মনোরোগের ক্ষেত্রে হোমিওপ্যাথি সবচেয়ে ভালো। প্রশ্নটা অন্য জায়গায়, আমরা কতটা প্রস্তুত? আমরা প্রস্তুত তো? তাহলে আমরা প্রস্তুত কি না এই প্রসঙ্গে আমার 3টে কথা মনে হয়েছে। আমি এই 3টে কথা বা 3টে প্রশ্ন এইটাই বলতে চাই। একটা হচ্ছে আমাদের শাস্ত্রে কি নেই যেটা আমাদের শাস্ত্রে ইনক্লুড করতে হবে। আমাদের শাস্ত্রে আছে কিন্তু মিসপ্লেসড হয়ে আছে, যার জন্য কাজকর্ম ঠিক হচ্ছে না। 3 নম্বর, যদি পরিবর্তন না আনি ক্ষতি কি আছে? ভালোই চলছে তো, ভালোই তো চলছে। নমস্কার, আপডেটেড হোমিওপ্যাথির পক্ষ থেকে আপনাদের স্বাগত। এনক্লেভ অফ আপডেটেড হোমিওপ্যাথি আন্দুল হাওড়া এর তত্ত্বাবধানে এ যাবৎকাল যে সমস্ত সেমিনারের আয়োজন করা হয়েছে সেই সমস্ত সেমিনারের বিশেষ কিছু অংশ এখানে তুলে ধরা হচ্ছে। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। বিগত 28 জুলাই ডিএনএ কলেজে একটা সেমিনার হয় সাইকিয়াট্রির স্কোপ অ্যান্ড লিমিটেশন অন সাইকিয়াট্রি এই প্রসঙ্গে। সেটাকে আরও অনেকটা সংক্ষিপ্ত করেই আমি এখানে বক্তব্য রাখছি। সেখানে বক্তব্যটা একটু বেশি ছিল, আমি এখানে সংক্ষিপ্ত করে রাখছি কারণ কোনো বক্তব্য এখানে এর আগে বলাও হয়েছে। বক্তব্য হচ্ছে যে বর্তমান সময়টাকে বলা হচ্ছে গোল্ডেন এজ অফ সায়েন্স, অ্যাট দ্য সেম টাইম এটা হচ্ছে এজ অফ অ্যাংজাইটি। সুপ্রাচীনকাল থেকে এত বৈজ্ঞানিক উন্নতি এর আগে হয়নি, গত 100 বছরে যা হচ্ছে। কিন্তু অ্যাংজাইটির মাত্রাও বেড়ে গেছে বিপুলভাবে। কাজে অ্যাংজাইটি যদি থাকে তাহলে তো সাইকিয়াট্রির ক্ষেত্রেও একদম প্রস্তুত। হ্যানিম্যান তো বলছেন মনোরোগের ক্ষেত্রে হোমিওপ্যাথি সবচেয়ে ভালো। প্রশ্নটা অন্য জায়গায়, আমরা কতটা প্রস্তুত? আমরা প্রস্তুত তো? আমরা প্রস্তুত কি না এই প্রসঙ্গে আমার 3টে কথা বা 3টে প্রশ্ন এইটাই বলতে চাই। একটা হচ্ছে আমাদের শাস্ত্রে কি নেই যেটা আমাদের শাস্ত্রে ইনক্লুড করতে হবে। আমাদের শাস্ত্রে আছে কিন্তু মিসপ্লেসড হয়ে আছে, যার জন্য কাজকর্ম ঠিক হচ্ছে না। 3 নম্বর, যদি পরিবর্তন না আনি ক্ষতি কি আছে? ভালোই চলছে তো। তাহলে 1 নম্বর হচ্ছে আমাদের শাস্ত্রে কি নেই। এইখানে বড় সমস্যা প্রায়ই হয়। আমরা অনেক সময় সংকটে পড়িও। ওষুধগুলো প্রুভিং হয়েছে ম্যাক্সিমাম ইউরোপ আমেরিকায়, আর এইগুলোকে আমরা এখানে ব্যবহার করছি। এবারে প্রশ্ন হবে তাতে কি গেছে বা তাতে কি সমস্যা? ইউরোপ আর এই এশিয়া বা আমেরিকা এশিয়া এর মধ্যে কিন্তু কালচারাল ডিফারেন্স হিউজ। এই কালচারাল ডিফারেন্সের জন্য সিমটোম্যাটোলজির মধ্যেও কিন্তু পরিবর্তন আছে। এই ওষুধগুলো যদি আমাদের এখানে হতো প্রুভিং, তাহলে কি এক্স্যাক্টলি সব ক্ষেত্রে একই সিমটম ডেভেলপ করতো? আমাদের এখানে আমরা কিভাবে কথা বলি, ওরাই বা কিভাবে কথা বলে? ওদের ওখানে যেমন বলছে আই এম হেল্পলেস বা হোপলেস, সরাসরি বলছে। আমাদের এখানে ওই কথাটাই ঢেকে বলবে শরীরে জোর নেই, কাজে এনার্জি লাগে না, খিদে পায় না, রাত্রে ঘুম হয় না, এই ধরনের কথাগুলো বলে। ওরা কিন্তু ডাইরেক্টলি বলে হেল্পলেস, হোপলেস ইত্যাদি। যদি মানসিকের দিকে গুরুত্ব দিয়ে চিকিৎসা করা হয় তখন এগুলো পরিস্ফুট হয়, আদারওয়াইজ কিন্তু এইগুলো নিয়ে বোঝা যায় না। যেমন আমাদের এখানে সূচিবাই, একজন জল ঢেলেই যাচ্ছে, ধুয়েই যাচ্ছে। বিদেশে তো সেই জিনিসটা নেই। ওখানে ওই জিনিসটাই অন্যরকমভাবে আছে, চেকিং হ্যাবিট। একটা জিনিস বারবার করছে, দেখছে তালা লাগানো ঠিক হলো কি না, বারবার দেখছে। আমাদের এখানে এইটাই হচ্ছে ওয়াশিং ম্যানিয়া, জল ঘাটা। ফলও তাই ফলে। ওয়াশিং ম্যানিয়া বলতে সিভিল নাম দিয়ে একদম ব্যর্থতা ছাড়া আর কিছু পাওয়া যায় না, কারণ ওই একটা ওষুধেই লেখা আছে ওয়াশিং ম্যানিয়া। এটা তো হবেই না, এটা ভুল। আর সেই জন্যই ওসিডি হচ্ছে 4th মোস্ট কমন সাইকিয়াট্রিক প্রবলেম, আর তার ওই একটা ওষুধ, ওই সিভিলি নাম, আর যার জন্য প্রত্যেকটা কেস ফেলিওর। এইখানে
মনোরোগের চিন্তায় যদি আমরা এটাকে বিশ্লেষণ করি তবেই একমাত্র আমরা এর সমাধানে আসতে পারব। এই জায়গাটা এমনভাবে তৈরি হয়ে আছে যে ব্যাকগ্রাউন্ডে মাইন্ড আছে, কিন্তু সেটা রেপার্টারাইজেশন করছি যখন সেটা আনটাচড রয়ে যাচ্ছে, খিদে পায় না, ঘুম হয় না, কিন্তু তখন আমরা এর পেছনে যে মানসিক ব্যাপার আছে জিজ্ঞাসা করি না। ও যা বলছে, রুগী যা বলছে তার উপরে ওষুধ সিলেকশনের কথা চিন্তা করতে থাকি, যার ফলে পেছনে যে পর্দার পেছনে যে ব্যাকগ্রাউন্ডে যে মাইন্ডের সমস্যা রয়েছে সেটা আর খোঁজ করাই হলো না, টাচই হলো না। একটার পর একটা ওষুধ খাচ্ছে, কাজ হয় না। আরও একটা উদাহরণ দেয়, আমাদের এখানে রুগীরা ডিপ্রেশনের রুগী, সে সাধারণত বলে ভগবান আমাকে অভিশাপ দিচ্ছে। রেপার্টারি খুললে একটাই ওষুধ কেলিব্রোম। ওদের ডিপ্রেশন হলে যেখানে সাইকোটিক ডিপ্রেশন যেখানে, সেখানে ওরা কি বলে গিল্টি ফিলিং। এবার দেখুন গিল্টি ফিলিংয়ে এক গুচ্ছ ওষুধ, কিন্তু যদি এটা খুলি যে ভগবান অভিশাপ দিচ্ছে একটা ওষুধ, তাহলে এই একটা ওষুধ দিয়ে কি হবে? তাহলে গিল্টি ফিলিংটা এলো কোত্থেকে? ওই যে আদম ইভের গল্প, যে ফল খেও না, আদম ইভ ফল খেয়ে নিল, তাদের লজ্জা এলো, তখন ঈশ্বর বললেন তোমরা এখানে থাকার যোগ্য নয়, তোমরা এখান থেকে চলে যাও, পৃথিবীতে আসতে হলো। এই যে চিন্তাধারা, এই যে কালচার, এইখান থেকে ওরা জানে যে আমরা ঈশ্বরের কথা অমান্য করেছি, এটা আমাদের অপরাধ হয়েছে, গিল্ট ফিলিং। এই জন্য ওদের দেশে যখন কোনো রুগীর সাইকোটিক ডিপ্রেশন হচ্ছে তখন গিল্টি ফিলিংটা মারাত্মকভাবে আছে এবং প্রচুর ওষুধ আছে রেপার্টারিতে। আমাদের এখানে কিন্তু অন্য জিনিস, পূর্বজন্মে কোনো পাপ করেছিলাম, রেপার্টারিতে ওষুধ নেই, পূর্বজন্ম পাপের তো ওষুধ নেই, কারণ রেপার্টারিতে তো লেখা আছে ওইখানে। আর ওদের কাছে পূর্বজন্ম পরজন্ম নেই, ভারতবর্ষে পূর্বজন্ম পরজন্ম আছে। তাহলে এই যদি থাকে তাহলে ওষুধ কোথায়? তাহলে এইগুলো হলো প্র্যাকটিক্যাল প্রবলেম। আরও তো আছেই, দেখুন না আমাদের এখানে কত ঝাল খাওয়া রুগী কত পাওয়া যায়। রেপার্টারি খুললে ওই 4-5টা ওষুধের বেশি ঝাল খাওয়া রুগী নেই, কারণ ওরা তো ঝাল খায় না। এরকম আরো এক্সাম্পল দেওয়া যায়। 2 নম্বর, তাহলে একটা হচ্ছে কি আমাদের নেই, আমাদের শাস্ত্রে এটা নেই, অর্থাৎ আমাদের হ্যানিম্যান লিখে যাননি, কারণ হ্যানিম্যানের সময়ে এটা অন্য মহাদেশে এটা যায়নি। তার জীবিতকালে অন্য মহাদেশে হোমিওপ্যাথির প্রচলন হলেও সেইভাবে জোরালোভাবে হয়নি। ভারতবর্ষে হ্যানিম্যানের জীবিতকালে যদি প্রবলভাবে হোমিওপ্যাথি চলতো তাহলে হ্যানিম্যান তাকে ইনক্লুড করার সুযোগ সময় পেতেন, কিন্তু অর্গানের উপর কে কলম চালাবে? যেমন ছিল তেমনই রয়ে গেছে। 2 নম্বর হচ্ছে কি আছে অথচ জায়গা মতো নেই, মিসপ্লেসড হয়ে আছে। যেমন আমি এখানে টেবিলে বসে আছি, এই টেবিলটাকে আমরা ওইখানে বা এখানে দরজার মুখে আটকে দিলাম, কি হবে? কেউ ঢুকতে পারবে? এইখানে রাখলে রেখে কাজ করা যাচ্ছে, এগুলো সাজানো আছে, জায়গা মতো আছে। তাহলে এটাকে যদি আমি দরজার মুখে দিয়ে দিই তাহলে কি হবে? কেউ ঢুকতেই পারলো না। তাহলে ভেতরে কেউ আসতে পারছে না, শুনতে পাচ্ছে না, যা হয়। এইটাকেই আমি বলতে চাচ্ছি যে মিসপ্লেসড হয়ে আছে। এই চিন্তাটা প্রথম, এই ব্যাপারে যেটা বক্তব্য সেটা হচ্ছে চিন্তাটা প্রথম শুরু করেছিলেন কিন্তু ডক্টর কেন্ট। তার আগে কিন্তু এই ব্যাপারে কেউ কিছু বলেননি, যেটা হচ্ছে ডিলিউশন হ্যালুসিনেশনের স্থান নির্ণয় কোথায় থাকবে। এর আগে আর কেউ ডিলিউশন হ্যালুসিনেশন নিয়ে আর কোনো চিকিৎসক কিছু বলেননি, প্রথম বললেন কেন্ট। কিন্তু যে সময় তিনি বলছেন সেই সময় সাইকিয়াট্রি একদম ইনফ্যান্সি। আজকে সেই সাইকোলজি একদম নবীন যুবক, অনেক পরিবর্তন হয়েছে তার মধ্যে। এইখানে ডিলিউশন হ্যালুসিনেশন কেন্ট যেরকম বলেছিলেন যে উইল ইন্টেলেক্ট বা উইল আন্ডারস্ট্যান্ডিং মেমোরি, তাহলে ওই দ্বিতীয় স্থানে রয়েছে কেন্টের নির্ধারিত নির্দেশ অনুযায়ী ডিলিউশন হ্যালুসিনেশন। এটা দ্বিতীয় নয়, একে প্রথমে আনতে হবে, মিসপ্লেসড হয়ে আছে। তাহলে প্রথমে যদি আনতে হয়, কেন আনবো না? সাইকিয়াট্রি কি বলছে? সিভিয়ার মেন্টাল ডিসঅর্ডার হচ্ছে ডিলিউশন হ্যালুসিনেশন। তাহলে যেটা সিভিয়ার সেটা মাঝখানে থাকবে কি করে? সেটা তো প্রথমে স্থান দেওয়া উচিত। তাহলে প্রথমে স্থান দিলে তবে তার ন্যায্য বিচার হবে। এই জন্য এটা মিসপ্লেসড হয়ে আছে বলছি। এটাকে জায়গা মতো রেখে এইবার এতক্ষণ যে 221-এর গল্প শুনলেন, এটা তখনই সম্ভব হবে যখনই আপনি 221-কে উপযুক্ত মর্যাদা দিচ্ছেন সাইকোসিসের কথা ভেবে। আদারওয়াইজ কিন্তু 200 বছর ধরে তো পড়ে আছে, ওই কাজে তো লাগানো হয়নি, কেউ লাগাননি, আগামী দিনেও কেউ কাজে লাগাবে না। কারণ ওই সিভিয়ার মেন্টাল ডিসঅর্ডার চিন্তা করে ওটাকে প্রথমে এনে সেই ফর্মে হ্যানিম্যানের সঙ্গে বক্তব্য মিল রেখে কাজ করা হয়েছে। তাহলে
221-এর জায়গাটাকে যদি যেমন ছিল তেমন রেখে দেওয়া হয় আর সাইকোসিসকে যদি প্রথম স্থান না দেওয়া হয়, তাহলে কিন্তু একটাও 221-এর কেস ঘটবে না। হঠাৎ কথা নয়, একমাত্র এটা সম্ভব হয়েছে এই পরিবর্তন আনার ফলেই। আচ্ছা, যদি পরিবর্তন যদি না করি তা কি হবে? ভালোই তো চলে যাচ্ছে হোমিওপ্যাথি, রম করে চলে যাচ্ছে, একদম চলে যাচ্ছে বটে, কিন্তু যদি খবর নেওয়া যায় তাহলে দেখা যাবে যে বিশাল ক্ষতি হয়ে গেছে। এই ক্ষতি অপূরণীয় ক্ষতি। এই ক্ষতি কতদিনে মিটবে আমি জানি না। সে আবার কি? হ্যাঁ, সেটা হচ্ছে সাইকিয়াট্রি জানলে মায়াজামকে যে দৃষ্টিকোণ থেকে আমরা দেখতাম, বিচার করতাম, সেটা হয়নি। সাইকিয়াট্রির জানি না বলে সাইকিয়াট্রির মধ্যে যেটা পার্সোনালিটি ডিসঅর্ডার, সেটা হয়ে গেছে আমাদের সাইকোটিক মায়াজাম। বিরাট ভুল একটা। আর তাতে কি হলো? আমি কি ওষুধ দিয়ে এই পার্সোনালিটি ডিসঅর্ডারকে সুস্থ করে দিতে পারি? যেমন ধরুন অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার। আচ্ছা, দমদম সেন্ট্রাল জেলে একটা কুখ্যাত দাগি অপরাধী আছে। আমরা থুজাম, মেডোরিনাম, অন্যান্য নেট্রামসাল দিয়ে ওইসব কুখ্যাতি দাগি অপরাধীকে একদম ভালো মানুষ বানিয়ে দিতে পারবো? সম্ভব হবে? এই চ্যালেঞ্জ কে নেবে? একদম ভুল কথা। এটা হয় না, হতে পারে না। কারণ একটা দাগি অপরাধী আসামি কি করে পরিণত হচ্ছে তার ছোটবেলা থেকে তো আমি হিস্ট্রি জানি না। কেন হলো? দেখুন অ্যান্টি সোশ্যাল কি করে তৈরি হচ্ছে, বই লেখা আছে। অ্যান্টি সোশ্যাল কি করে তৈরি হচ্ছে, বর্ডার লাইন কি করে তৈরি হচ্ছে, পার্সোনালিটি ডিসঅর্ডারগুলো কিভাবে তৈরি হচ্ছে, বই লেখা আছে সাইকিয়াট্রি বই। সেইটা যদি আমি জানি তাহলে ওই রবার্টের বই লেখা আছে যে এগুলো হচ্ছে সাইকোসিস, আমি সেই সাইকোসিস মেনে নিচ্ছি। আচ্ছা, সাইকোসিস যদি হয় তাহলে হোমিওপ্যাথিতে 3টে রোগ, সোরা, সিফিলিস, সাইকোসিস, তাহলে ওষুধে সারছে না কেন? দাগি অপরাধী কেন সারবে না? দাগি অপরাধীও আমার মেডোরিনামে থুজায় সারা উচিত। আরেকটা কথা, রুবিং খুঁজলে দেখা যাবে থুজায় না মেডোরিনামে কোনো জায়গায় দাগি অপরাধীর চিহ্ন মাত্র নেই, বরং অ্যানাকার্ডিয়ামের কিছু পাওয়া যাবে, ফ্ল্যাজিটিয়াসনেস, এসব কথা লেখা। তাহলে এই যে একটা বিরাট ভ্রান্তি হয়ে গেছে সাইকিয়াট্রি, না আমি কারো দোষ দেবো না। কেন না, আগেকার দিনে এটা কারেকশন হয়নি কেন? সাইকিয়াট্রির ডেভেলপমেন্টই হয়েছে 70 সালের পর থেকে, যার জন্য পূর্ববর্তী চিকিৎসকরা এটার উপরে কোনো কাজ করে যেতে পারেননি। আমাদের তো কাজ করার সময় আছে, আমরা তো ভুল কারেকশন করতে পারি। আজকে যদি আমরা ওই কারেকশনটা না করে গয়ঙ্গচ্ছভাবে যদি চলে যাই, আর যদি মনে করি যত বদমাইশ লোক সব সাইকোসিস, একজনকে আমরা চেঞ্জ করতে পারি। কিন্তু যদি আমরা জানি এটা পার্সোনালিটি ডিসঅর্ডার, তাহলে সেই অনুযায়ী সেক্ষেত্রে কিছুটা ওষুধ, কিছুটা কাউন্সেলিং, আরও কিছু করে চেষ্টা করতে পারে। এবং এটাও ঠিক যে পার্সোনালিটি ডিসঅর্ডার বলেই দেওয়া আছে সম্পূর্ণ সারে না, ওটাকে মিনিমাইজ করা যায়। কিন্তু আমাদের যদি কথা, আমরা যদি লয়ের কথা আসি, তাহলে তো সাইকোসিসকে সম্পূর্ণ দূর করার কথা হ্যানিম্যানের কথা অনুযায়ী। কারণ এটা মায়াজাম, ওটা রোগ, তাহলে রোগের ওষুধ আছে, তাহলে সাইকোসিস দূর হয়ে যাবে। একটাও তো দূর হয় না। একটাও দাগি অপরাধীকে ওষুধ দিয়ে সারানো যাবে? কেন অপরাধী হয়েছে? খেতে পেতাম না, কুসঙ্গে মিশেছি, তারপরে ও আমাকে টাকার লোভ দেখিয়ে নিয়ে যায়, তারপরে ক্রমশ আমি কুসঙ্গে মিশে আজকে এই জায়গায় হয়েছি। এটা কি ওষুধে সারা? তাকে আগে নিয়ম শৃঙ্খলার পাশাপাশি তাকে আগে সিকিউরিটি দিতে হবে, তার খাওয়ার অন্ন বস্ত্রের ব্যবস্থা করতে হবে, তারপরে দরকার মতো এমন চাকরি তাকে দিতে হবে যেখানে ওই ধরনের বদ সঙ্গে সে না মিশতে পারে। এটা একটা দীর্ঘমেয়াদী প্রসেস, ওষুধে যাওয়া নয়। আমরা ভুল করে ওইখানে ওষুধ ঢুকিয়ে, যার জন্য অবর্ণনীয় ক্ষতি হয়ে গেছে হোমিওপ্যাথির। বহু সংখ্যক হোমিওপ্যাথ কিন্তু এই আবর্তে ঘুরে কিন্তু নিজেদের জায়গা খুঁজে পাননি। তাহলে এই 3টে প্রশ্ন আমাদের ভাবার আছে যে স্কোপ অ্যান্ড লিমিটেশনের প্রসঙ্গে। এবার লিমিটেশন প্রসঙ্গে আমার দুটো কথা মনে হয়। একটা হচ্ছে পেশেন্টের তরফ থেকে, একটা হচ্ছে ডাক্তারের তরফ। কীরকম? কাগজে খুললে প্রায়ই দেখা যায় রুগী সুস্থ হয়ে গেছে, কিন্তু রুগীর বাড়ির লোকেরা কেউ নিতে আসে না। এক একটা রুগী হসপিটালে, মানসিক রুগী দীর্ঘদিন পড়ে আছে, কেউ নিতে আসে না। বাড়িতে হয়তো এলো, অথবা বাড়িতেই চিকিৎসা হচ্ছে, কিন্তু তাকে এমন পরিমাণে ক্রিটিসাইজ করা হয়, হয়তো কেউ একটা ধুতে যাবে, এই শুরু হলো ধোয়াধুয়ি, এখন তো চলবে 1 ঘন্টা, নিয়ে তাকে ক্রিটিসাইজ করা হচ্ছে। আর যত ক্রিটিসাইজ করা হচ্ছে তত কিন্তু তার রোগ বৃদ্ধি হচ্ছে। ওয়াশিং ম্যানিয়া কিন্তু ক্রমাগত বৃদ্ধি হয়ে যাচ্ছে। সাইকোসিস থাকলে সেটা কিন্তু আরো বৃদ্ধি হয়েছে। বাড়িটা একটা অশান্তির আগার হয়ে যাচ্ছে।
3 নম্বর হচ্ছে এই যে স্ট্রেস যেগুলো তৈরি হচ্ছে এইগুলো একটা ব্লক তৈরি করে দিচ্ছে। এইসব স্ট্রেস থেকে মুক্ত করে যার জন্য অনেক সময় রুগীদের চেষ্টা করেও আমরা পুরোটা সুস্থ করতে পারি না, কারণ ওষুধ দিলাম, পরে দেখা যাবে বাড়ির লোকের খোঁজ নিলে বাড়ির লোক তুচ্ছ তাচ্ছিল্য করে, প্রায় মারতে যায়, গলা টিপতে যায়। হ্যাঁ, আমার কাছে আছে এরকম পেশেন্ট, বলছে হাজব্যান্ড অতিষ্ঠ হয়ে গলা টিপতে যায়। এটাও ঠিক, হয়তো হাজব্যান্ডের চিকিৎসা দরকার, কারণ এই মানসিক রুগীর সঙ্গে থেকে থেকে তিনি নিজে রুগী হয়ে গেছেন কবে জানেন না, তাহলে খালি রুগীর চিকিৎসা করলেও হচ্ছে না। এইগুলো খুব সংক্ষিপ্তভাবে যদি বলি আরো আছে, যেমন ধরুন বাড়িতে তেমন কেউ দেখার নেই, এইসব ক্ষেত্রে চিকিৎসা করে খুব সুবিধা হয় না। একা থাকে, সে হয়তো খায়ই না, হয়তো না খেলে ভিটামিন ডেফিসিয়েন্সি হয়ে তার কতগুলো সাইকোসিস সিমটম দেখা দিচ্ছে। হয়তো প্রপার খাওয়া দাওয়া করলে সেটা হয় না, কিন্তু প্রপার খাওয়া দাওয়াই জোটে না, তাহলে প্রপার খাওয়া দাওয়া জোটে না, আমি তাকে ওষুধ খাওয়াচ্ছি। হয়তো ভিটামিনযুক্ত খাদ্য খেলে তার এমনি রোগটা সারে। এইসব ক্ষেত্রে লিমিটেশন আছে। চিকিৎসকের দিক থেকে কি লিমিটেশন আছে? বেশিরভাগ ক্ষেত্রে হোমিওপ্যাথ ডাক্তারদের, বিশেষ করে আমি একটা কথা বলবো, নিউরোটিক কেস প্রত্যেকের কাছে সেরেছে, সাইকোটিক কেস কার কাছে কতটা সেরেছে এইটা হচ্ছে প্রশ্ন। এবং সেখানে কিন্তু প্রপার ট্রেনিং ছাড়া কিন্তু এটা হবে না, আমাদের ট্রেনিং নেই। আরেকটা কথা বলা হয়, আমরা খুব একটা নিশ্চিন্ত জীবনযাপন করি, সব অর্গানানো লেখা আছে, ওর বাইরে তুমি কি বলবে, সবই তো লেখা আছে। এক একজন খুব বিদ্বজ্জনের মতন বলে, আরও কি লেখা আছে, তিনি কি বুঝেছেন বোঝা মুশকিল। এই জন্যই বললাম কি আমাদের শাস্ত্রে নেই, এইটা আগে ইনক্লুড করতে হবে। তাহলে সব লেখা নেই, অর্গাননে সব লেখা নেই, কারণ আমাদের স্যার বলতেন অর্গাননে তুমি অ্যাড করতে পারো, বাদ দিতে পারো না। তাহলে অ্যাডের জায়গা থাকছে, কারণ হ্যানিম্যানের আবিষ্কারের পরেও অনেক কিছু নতুন আবিষ্কার হয়েছে যেগুলো হয়তো ওখানে ঢোকানো যায়, ইনক্লুড করা যায়। আমাদের দিক থেকে কথা হচ্ছে, অ্যালোপ্যাথিতে মাত্র 8-10টা অ্যান্টিসাইকোটিক আছে ওষুধ, অ্যান্টিসাইকোটিক ওষুধ, কিন্তু হোমিওপ্যাথিতে কিন্তু প্রচুর অ্যান্টিসাইকোটিক ওষুধ আছে। কিন্তু এটা প্রপার ব্যবহারিত যদি হয়তো আমরা না জানি, ব্যবহারটা করবো কী করে? তাহলে আমাদের সঠিক ব্যবহার জানতে হবে। আরও আছে, রুগী এসে চিকিৎসকের সামনে কথা বলছেন, কথা বলতে গিয়ে চোখের জল এসে যাচ্ছে, হাউ হাউ করে কেঁদে ফেলছে, চিকিৎসক বিরক্ত হয়ে যাচ্ছেন। ওসব কান্না থামান, আপনি যে জন্য এসছেন মাথা ব্যথা ওইটা বলুন, হয়ে গেল। যেটা ধরে চিকিৎসা শুরু হবে ওটাকেই তাকে বন্ধ করে দিচ্ছে, নিয়ে ওর মাথা ব্যথার মডালিটি নিয়ে কি হবে? তাহলে চিকিৎসকের কোনো ধারণাই নেই আমি কি করব কি করব না। অনেক সময় রুগী কেঁদে ফেলে, সেই সময় আমার কি করণীয় জানা নেই, কিন্তু রুগী ডাক্তার বিরক্ত হয়ে যাচ্ছেন, কারণ আরও পাশের রুগী বসে আছে, তাদের সবাইকে তো দেখতে হবে, ডাক্তারবাবুর মহৎ কর্তব্য আছে, এই হয়ে যাচ্ছে সমস্যা। বা রুগী হয়তো কিছু বলছে, ডাক্তারবাবু হাসি পাচ্ছে, ঠিক ঠিক করে হেসে ফেলছেন ডাক্তারবাবু। রুগী কত একটা আশ্বাস নিয়ে এসছে, ডাক্তারবাবুর কাছে গেলে হয়তো ডাক্তারবাবু হাসি পাচ্ছে, ডাক্তারবাবু শুনছেন না। এগুলো আদৌ করণীয়, কিন্তু এই নিয়ে আমাদের কোনো ট্রেনিং নেই, আমাদের কোনো ভালো হসপিটাল নেই, সবচেয়ে বড় মুশকিল। এই যুগে হ্যানিম্যান 228 ফুটনোটে বলেছেন হসপিটালের দরকার, আজও পর্যন্ত কোনো হসপিটাল নেই। অর্থাৎ হোমিওপ্যাথ ডাক্তারদের দ্বারা ভালোভাবে পরিচালিত হবে এমন কোনো মানসিক রোগের হসপিটাল নেই। আরেকটা জিনিস আমি বলতে চাই, এগুলো এই একটু আগে যেটা বলছিলাম, বেশ কিছু ওষুধ, এগুলোর কোনো ডিটেল কিছু নেই। যেমন বেশ কিছু অ্যান্টিসাইকোটিক, অ্যানহেলোনিয়াম, ইল্যাপস, অ্যাডামাস, ইলেকট্রিসিটাস, ক্যালকেরিয়া সিলিকেট, এত পুয়ার প্রুভিং হয়েছে যে এর উপরে প্রেসক্রিপশন করা খুব মুশকিল। এগুলো ভালো অ্যান্টিসাইকোটিক মেডিসিন, কিন্তু এত পুয়ার প্রুভিং হয়েছে ভালোভাবে প্রেসক্রিপশন করা যায় না। ওষুধ আছে, কিন্তু এই যে বললাম ইনকমপ্লিটনেস হোমিওপ্যাথির ছত্রে ছত্রে পদে পদে অনেক ওষুধ ভালো প্রুভিং হয়নি। ম্যাঙ্গানাম অ্যাসিডকে আমি একটু আগে বললাম, ভালো প্রুভিং তো হয়নি, মাত্র সামান্য কয়েকটা সিমটম দিয়ে চলছে। ওটাকে যদি ঠিক ব্যবহার করা যায় আদৌ প্রুভিং করে, সে কবে হবে জানি না, সেটাও কত নির্ভরযোগ্য হবে জানি না, কিন্তু এইগুলো হচ্ছে আমাদের লিমিটেশন। আমি জানি না এই লিমিটেশন ওভারকাম করে কতটা আমরা করতে পারবো। তবে কাজ শুরু করলে বাধা বিপত্তি থাকবেই, শুরু করলে আগামী দিনে হয়তো এই বাধা আমরা অতিক্রম করতে পারি, এই ভরসায় আমি আমার এই বক্তব্য রেখেছি। Thank you.